নমস্কার বন্ধুরা, বিদ্যার্থীদের আপনাদের স্বাগত জানাই। আজকের আমাদের লেকচারে আমরা দুটি ভীষণ গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে আলোচনা করব, দ্যাট ইজ আর্টিকেল 20 অ্যান্ড আর্টিকেল 22। এখান থেকে আপনারা এক্সপেক্ট করতে পারেন অন্তত 2 থেকে 4টে এমসিকিউ ইন বোথ WBCS মেন্স প্লাস প্রিলিমস। তাহলে আজকে আমরা এই দুটি আর্টিকেলের উপর টোটাল কনসেপচুয়াল ক্ল্যারিটি নেব। প্রিভিয়াস লেকচারে আমরা আর্টিকেল 19 ডিসকাস করেছিলাম। আর্টিকেল 19-এ আমাদের যে লিবার্টিসগুলো দেওয়া হয় ওগুলোকে আমরা বলতে পারি অ্যাজ এ পজিটিভ লিবার্টিস, আর আর্টিকেল 20-তে যে লিবার্টি দেওয়া আছে এটাকে আমরা বলতে পারি অ্যাজ নেগেটিভ লিবার্টিস। পজিটিভ লিবার্টি কেন বলছি? কারণ আমি এর আগেও বলেছি পজিটিভ এখানে সেন্সটা এটাই দাঁড়াবে যে ইট ইম্পোজেস সাম ডিউটিজ অন স্টেট, আর এখানে কি দেবে? রেস্ট্রিকশন অন স্টেট, স্টেটের ওপরে কিছু রেস্ট্রিকশনস থাকবে। সবার প্রথমেই কনস্টিটিউশনে আর্টিকেল 20-র টেক্সটটা কি আছে, কনস্টিটিউশনে কি লেখা আছে আমরা সেটা একবার দেখে নিই। আর্টিকেল 20 স্টেটস প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর অফেন্সেস। তাহলে কেউ যদি কোনো অফেন্স করে কনভিক্টেড হয় সেই ক্ষেত্রে আর্টিকেল 20 অ্যাপ্লিকেবল হচ্ছে। এখানে প্রথমে স্টার্ট হচ্ছে উইথ নো পারসন। তাহলে পারসন যখনই বলা হবে তার মানে এখানে সিটিজেন প্লাস নন সিটিজেন দুজনেই চলে আসছে। তাহলে প্রথম পয়েন্ট, যখনই পারসন বলবে, পারসন বলতে এখানে কি বোঝাবো আমরা? সিটিজেন প্লাস নন সিটিজেন প্লাস লিগাল পারসন। ঠিক আছে, লিগাল পারসন বলতে যে কোনো কর্পোরেশন, কোম্পানি, যারা লিগাল এন্টিটি, কোম্পানি ইটিসি। তাহলে পার্সনের ব্যাপারটা ক্লিয়ার হলো। যদি শুধুমাত্র সিটিজেনদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হতো তাহলে এখানে কি থাকতো? ওয়ার্ডটা থাকতো নো সিটিজেন, কিন্তু এখানে নো সিটিজেন নেই, এখানে লেখা আছে পার্সন শ্যাল বি কনভিক্টেড অফ অ্যানি অফেন্স এক্সেপ্ট ফর ভায়োলেশন অফ ল। তার মানে পানিশমেন্ট তখনই সম্ভব যদি আমরা কোনো ল ভায়োলেট করি, এবং সেই লটা কীরকম হতে হবে? ইন ফোর্স অ্যাট দ্য টাইম অফ কমিশনিং অফ দি অ্যাক্ট। আমি যখন যে ক্রাইমটা করলাম সেই সময় যে ল থাকবে তার অ্যাকর্ডিংলি আমাকে পানিশেবল হবে, এবং অফেন্সের চার্জও তার অ্যাকর্ডিংলি হবে। নর বি সাবজেক্টেড টু পেনাল্টি গ্রেটার দেন দ্যাট হুইচ মাইট হ্যাভ বিন ইনফ্লিক্টেড আন্ডার দি ল। তার মানে ল যা অ্যামাউন্ট অফ বা যা ম্যাগনিটিউড অফ পানিশমেন্ট বা পেনাল্টি প্রেসক্রাইব করছে আমাকে ঠিক ততটাই দিতে পারবে, তার বেশি নয়, অ্যাট দ্য টাইম অফ কমিশনিং অফ দি অফেন্স। তাহলে এটা গেল আর্টিকেল 20 ক্লজ 1। ক্লজ 2-তে কি বলছে? নো পারসন শ্যাল বি প্রসিকিউটেড অ্যান্ড পানিশড ফর দি সেম অফেন্স মোর দ্যান ওয়ান্স। তার মানে একটা অফেন্সের জন্য একবারই পানিশমেন্ট পসিবল, সেম অফেন্সের জন্য কাউকে দুবার পানিশমেন্ট দেওয়া যাবে না। নো পারসন অ্যাকিউজড অফ অ্যানি অফেন্স শ্যাল বি কম্পেলড টু বি উইটনেস আগেনস্ট হিমসেলফ। কেউ কাউকে নিজের অ্যাগেনস্টে উইটনেস হওয়া জন্য ফোর্স করা যাবে না। তার মানে এখান থেকে আমরা ইনফারেন্স টানতে পারি যে যদি কাউকে পুলিশ জোর করে কোনো কনফেশন নেয়, দ্যাট উইল নট বি ভ্যালিড আন্ডার আর্টিকেল 20
ক্লজ 3। তাহলে আর্টিকেল 20 থেকে আমরা মোটামুটি 3টে কনসেপ্ট পাই। সেই 3টে কনসেপ্ট কি? প্রথম কনসেপ্ট হচ্ছে নো এক্স পোস্ট ফ্যাক্টো ল। তার মানে আমি যখন কোনো ক্রাইম কমিট করলাম, ধরুন এখানে পার্সন এক্স একটা ক্রাইম কমিট করলো, এই সময় ওয়াই ল এর আন্ডারে এই ক্রাইমটা পানিশেবল। এবার ধরুন এটার সাজা আছে 2 বছর এখনকার লয়ে, কিন্তু ওর কমিশনিংয়ের পরে ওর ট্রায়াল চলছে। ট্রায়াল চলতে চলতে কোর্ট পার্লামেন্ট ল পাস করে দিল, ওয়াই এর মধ্যে যে পানিশমেন্টের ডিউরেশন 2 ইয়ার্স ছিল সেটাকে চেঞ্জ করে 3 ইয়ার্স করে দিল। তাহলে এ যেহেতু এখন আন্ডার ট্রায়াল, তাহলে কি এর উপরে 3 ইয়ার্সটা অ্যাপ্লিকেবল হবে? দ্য অ্যান্সার ইজ নো। ওর ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে না। তার কারণ ওর যখন ক্রাইমটা করেছে, এক্স যখন ক্রাইমটা করেছে, অ্যাট দ্য টাইম অফ কমিশনিং দি অফেন্স শাস্তি কত ছিল? 2 বছর। তাহলে ওকে 2 বছরই সাজা দিতে পারবে। তাহলে এটা হচ্ছে নো এক্স পোস্ট ফ্যাক্টো ল। বেসিক্যালি যদি আমি খুব সরল বাংলায় বলি, তাহলে এক্স পোস্ট ফ্যাক্টো ল এর মানে হচ্ছে ব্যাক ডেট থেকে কোনো ল অ্যাপ্লিকেবল হবে না। তার মানে নো রেট্রোস্পেকটিভ অ্যাপ্লিকেশন। তাহলে ব্যাক ডেটের ল অ্যাপ্লাই হবে না। তাহলে যে কোনো লয়ের ক্ষেত্রে কি এটা অ্যাপ্লিকেবল? দ্য অ্যান্সার ইজ নো। যে কোনো লয়ের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল না। ইট ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর ক্রিমিনাল ল। সিভিল অর ট্যাক্স লয়ের ক্ষেত্রে কিন্তু রেট্রোস্পেক্টিভ অ্যাপ্লিকেশন পসিবল। রেট্রোস্পেক্টিভ অ্যাপ্লিকেশন পসিবল। এখানেই আপনাদের এক্সামিনার ট্র্যাপ দিতে পারে যে সিভিল লয়ের ক্ষেত্রে কি রেট্রোস্পেক্টিভ অ্যাপ্লিকেশন পসিবল? দ্য অ্যান্সার ইজ ইয়েস। কিন্তু ক্রিমিনাল লয়ের ক্ষেত্রে রেট্রোস্পেক্টিভ অ্যাপ্লিকেশন নট পসিবল। আর্টিকেল 21 থেকে আমরা নো এক্স পোস্ট ফ্যাক্টো ল কনসেপ্টটা পেলাম। আর্টিকেল 22 মানে 20 ক্লজ 2 থেকে আমরা কি পাবো? নো ডাবল জেপার্ডি। তার মানে একজনকে একটা অফেন্স একটাই পানিশমেন্ট, একটা অফেন্সের জন্য একবারই তাকে পানিশ করা যাবে। সেম অফেন্সের জন্য কাউকে ডাবল পানিশমেন্ট দেওয়া যাবে না। বাট ডিপার্টমেন্টাল এনকোয়ারি বা জুডিশিয়াল এনকোয়ারি এগুলো চলতে পারে। ঠিক আছে? কেউ ধরুন কোনো অফেন্স কমিট করেছে, তার ডিপার্টমেন্ট তার এগেনস্টে কোনো ইনভেস্টিগেশন চালাচ্ছে, তার ডিপার্টমেন্টের ইনভেস্টিগেশন এবং সেই ক্রাইমটা করার জন্য তার বাই ল যে পানিশমেন্টটা দেওয়া আছে, দুটো কিন্তু সেপারেট জিনিস। তো ডাবল জেপার্ডি মানে সেম লয়ের আন্ডারে তাকে দুবার প্রসিকিউট করা যাবে না, কিন্তু তার ডিপার্টমেন্টাল ইনকোয়ারি এখানে চলতেই পারে। আর আর্টিকেল 20 ক্লজ 3-তে বলা আছে নো সেলফ ইনক্রিমিনেশন। তার মানে কাউকে নিজের এগেনস্টেই উইটনেস করা যাবে না। উইটনেস আগেনস্ট হিমসেলফ।
নিজেকে নিজের এগেনস্টে উইটনেস করেন। তার মানে পুলিশের কাছে দেওয়া বয়ান, যেটা সিনেমাগুলোতে দেখায় দেখবেন, পুলিশের কাছে দেওয়া বয়ান কোর্টে গ্রাহ্য হয় না। তো পুলিশের কাছে দেওয়া স্টেটমেন্ট ইনভ্যালিড হয় আনলেস যে কনভিক্ট রয়েছে সে কোনো ম্যাজিস্ট্রেটের কাছে সেই স্টেটমেন্টটাকে অ্যাফার্ম যদি না করে, তাহলে ওটা ইনভ্যালিড হয়ে যায়। কিন্তু এখানে ব্লাড স্যাম্পল দেওয়া, ডিএনএ স্যাম্পল দেওয়া, এগুলো কিন্তু এক্সক্লুডেড। ঠিক আছে, ব্লাড স্যাম্পল, ডিএনএ স্যাম্পল সেলফ ইনক্রিমিনেশনের আওতায় আসবে না, কারণ এগুলো না পেলে ইনভেস্টিগেশনই করা যাবে না, এই জন্য এগুলো তার বাইরে থাকে। এই তিনটে ক্লজ আর্টিকেল 20-র ক্লজ 1, ক্লজ 2 অ্যান্ড ক্লজ 3, এই তিনটে খুব ইম্পর্টেন্ট লিবার্টির পিলার, এবং বারে বারে এগুলোর ওপরে বিভিন্ন রকমের কেসেস হয়েছে এবং কিছু ল্যান্ডমার্ক জাজমেন্ট এসছে। ফর এক্সাম্পল, নো পোস্ট ফ্যাক্টো লয়ের ক্ষেত্রে রাও শিব বাহাদুর কেস, আরেকটা কেদারনাথ ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কেস, এগুলো নো পোস্ট ফ্যাক্টো লয়ের আন্ডারে পড়ছে। আর আরেকটা ইম্পর্টেন্ট কেসটা আছে পি মানিকন্দন কেস। এখানে খুব ইম্পর্টেন্ট বলা হয়েছিল যে কারোর একবার ইনভেস্টিগেশন হয়ে কোর্টে কেস চলে ফেয়ার ট্রায়ালের পরে সে অ্যাকুইটাল পেয়ে গেছে, এবার ধরুন ইনভেস্টিগেটিং এজেন্সি কি করলো, আবার সেই ইনভেস্টিগেশনটাকে স্টার্ট করলো এবং তাকে পুনরায় অ্যারেস্ট করে নিয়ে এলো। তো এখানে কোর্ট কি করেছে, কারোর উপরে ধরুন কোনো কেস চললো এবং তাকে অ্যারেস্ট করা হলো, ফেয়ার ট্রায়াল হলো এবং কোর্ট তাকে অ্যাকুইটাল দিল। অ্যাকুইটাল দেওয়ার পরেও কি হলো, দেখা যাচ্ছে যে ইনভেস্টিগেটিং এজেন্সি আবার তাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। এইটাতে কোর্ট বললে এইটাতে রেস্ট্রিকশন আছে যে ফেয়ার অ্যাকুইটাল হওয়ার পরে আফটার অ্যাকুইটাল ওইভাবে আরবিট্রারিলি ইনভেস্টিগেশন স্টার্ট করা যাবে না। আর সেলফ ইনক্রিমিনেশনের ক্ষেত্রে মনে রাখবেন সেলভি ভার্সেস স্টেট অফ কর্ণাটক। এখানে কি হয়েছে, ডিএনএ স্যাম্পল, ব্লাড স্যাম্পল, এগুলো কালেক্ট করা 23 ইনফ্রিঞ্জ করে না। ওকে, তাহলে একবার আর্টিকেল 20 কুইক সামারি করে নিই। অ্যাপ্লিকেবল টু সিটিজেন, নন সিটিজেন, প্লাস লিগাল পার্সন। ক্লজ 1 নো এক্স পোস্ট ফ্যাক্টো ল, তার মানে ব্যাকডেট ল হবে না। আর এটা কখন হবে না, অনলি ফর ক্রিমিনাল ল।
সিভিল লয়ে হতে পারে। 20 ক্লজ 2 নো ডাবল জিওপার্ডি। তার মানে পানিশমেন্ট ফর সেম অফেন্স টোয়াইস হবে না। তার মানে এক্সক্লুশনে কি আছে? ডিপার্টমেন্টাল ইনকোয়ারি এক্সক্লুডেড। আর্টিকেল 23 এর মধ্যে কি বলছে? নো সেলফ ইনক্রিমিনেশন। কিন্তু ব্লাড স্যাম্পল, ডিএনএ স্যাম্পল অ্যালাউড। এবার আমরা যাব আর্টিকেল 22-তে। আর্টিকেল 20 এবং 22 এর মধ্যে খুব সুন্দর কোরিলেশন রয়েছে এবং একটা সামান্য ডিফারেন্স রয়েছে। আর্টিকেল 20 কোনো ক্রাইম হয়ে যাওয়ার পরে, কোনো অফেন্স হয়ে যাওয়ার পরে তখন পুলিশ যেভাবে অ্যাকশন নেবে বা কোনো ক্রাইম কমিটমেন্ট হয়ে যাওয়ার পরে কোনো অ্যাকিউজডকে যখন অ্যারেস্ট করা হবে তখন তার কিভাবে রাইটস রয়েছে সেইগুলোকে প্রোটেক্ট করছে। আর আর্টিকেল 22 কি করছে? অ্যারেস্ট হওয়ার আগের যে রাইটসগুলো সেগুলো দিচ্ছে। 20 অ্যারেস্ট হওয়ার পরের রাইটসগুলো দিচ্ছে, 22 অ্যারেস্ট হওয়ার আগের রাইটসগুলো দিচ্ছে। তাহলে এখানে কি বলছে? আর্টিকেল 22টা পড়ে দেখি। প্রোটেকশন আগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন ইন সার্টেন কেসেস। এখানেও কি বলা আছে? নো পারসন। তাহলে নো পারসন যখনই বলা থাকবে তার মানে অ্যাপ্লিকেবল টু বোথ সিটিজেন প্লাস নন সিটিজেন। হু ইজ অ্যারেস্টেড শ্যাল বি ডিটেইনড ইন কাস্টাডি উইদাউট বিং ইনফর্ম। তার মানে ইনফর্ম না করে কাউকে কাস্টাডিতে রাখা যাবে না। অ্যাজ সুন অ্যাজ মে বি অফ দি গ্রাউন্ডস। কি ইনফর্ম করতে হবে? অফ দি গ্রাউন্ডস ফর উইচ সাচ অ্যারেস্ট nor shall he be denied the right to consult and defended by a legal practitioner of his choice. তাহলে 22 আর্টিকেল 1-এ বলছে প্রথমত তাকে অ্যারেস্ট করার পরে তাকে কি কি রাইট সেফগার্ড করতে হবে। এক, রাইট টু বি ইনফর্মড। রাইট টু বি ইনফর্মড। কি কারণে আমাকে অ্যারেস্ট করা হলো সেই কারণটা আমাকে জানতে হবে, বা যে বডি বা যে এজেন্সি আমাকে অ্যারেস্ট করছে দে আর বাউন্ড টু ইনফর্ম মি অ্যাবাউট দি গ্রাউন্ডস অফ মাই অ্যারেস্ট। ঠিক আছে, তাহলে ইনফর্ম করতে হবে গ্রাউন্ডস। নেক্সট 22 এর আরেকটা পার্ট কি বলছে? যে আমি আমার চয়েসের লিগ্যাল প্র্যাকটিশনার নিতে পারবো। তাহলে রাইট টু কনসাল্ট আ লিগ্যাল প্র্যাকটিশনার। এই দুটো রাইট মূলত আর্টিকেল 22 ক্লজ 1 থেকে আসছে। একটা information about the grounds of arrest, second to consult a legal practitioner. Article 20 clause 2 তে কি বলছে? Every person who is arrested and detained in custody shall be produced before the nearest magistrate within a period of 24 hour. তার মানে একটা 24 hour রুল এলো। 24 hour রুল কি?
যখনই অ্যারেস্ট হবে তার সঙ্গে সঙ্গে ম্যাজিস্ট্রেটের কাছে তাকে প্রডিউস করতে হবে। ম্যাজিস্ট্রেটের কাছে প্রডিউস করতে হবে উইদিন 24 আওয়ার্স। অবশ্যই এখানে কি হবে, ট্রাভেল টাইমটাকে এক্সক্লুড করা হবে। ট্রাভেল টাইম ইজ এক্সক্লুডেড। এবার এই যে দুটো রাইট দেওয়া, মোট 3টে রাইট যে 22 এর আন্ডারে দেওয়া হলো, 22(1) এর আন্ডারে রাইট টু বি ইনফর্মড অফ দি গ্রাউন্ডস, আর সেকেন্ডটা হচ্ছে টু বি কনসাল্টেড বাই এ লিগাল প্র্যাকটিশনার অফ মাই চয়েস, আর 22তে যে 24 আওয়ার রুল আছে ম্যাজিস্ট্রেটের সামনে নিয়ে যাওয়ার, এইগুলোর কিছু এক্সেপশনস রয়েছে। আর এই এক্সেপশনগুলো আছে আমাদের আর্টিকেল 20 ক্লজ 3তে। কি কি এক্সেপশন আছে? ফার্স্ট এক্সেপশন হচ্ছে টু এনি পারসন হু ফর দ্য টাইম বিং ইজ অ্যান এনিমি এলিয়েন। এনিমি এলিয়েনরা এই রাইট এনজয় করতে পারে না। এনিমি এলিয়েন কাকে বলবো? যে কান্ট্রির সাথে ইন্ডিয়া অ্যাট ডিক্লেয়ার্ড ওয়ারে থাকবে তাকে এনিমি নেশন বলা হবে, এবং সেখানকার সিটিজেন যারা ইন্ডিয়াতে রয়েছে দে উইল বি কনসিডার্ড অ্যাজ এনিমি এলিয়েন। এবার এখন এটার মানে এই নয় যে আমরা বলে দেবো যে পাকিস্তানের সবাই আমাদের এনিমি এলিয়েন, না। সোশ্যাল মিডিয়া বাস যাই থাকুক বা এই মুহূর্তে রিলেশন যত সাওয়ার থাকুক, ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি অফিসিয়ালি কাউকে এনিমি এলিয়েন বলে ডিক্লেয়ার না করে তাহলে সেটা কিন্তু এনিমি এলিয়েন নয়, ফর দি পারপাস অফ ফান্ডামেন্টাল রাইট। এটা মাথায় রাখবেন, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন ঘুরিয়ে ট্র্যাপ করে দিতে পারে। নেক্সট 3(b)তে কি বলা আছে? 3(b)তে প্রিভেন্টিভ ডিটেনশনের কথা বলা আছে। প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষেত্রে আর্টিকেল 22 ক্লজ 1 এর রাইটসগুলো এবং আর্টিকেল 22 সাব ক্লজ 2 এর রাইটগুলো অ্যাপ্লিকেবল হয় না। প্রিভেন্টিভ ডিটেনশন দু রকমের হয়, একটা পিউনিটিভ ডিটেনশন আর একটা প্রিভেন্টিভ। পিউনিটিভ হচ্ছে আফটার কমিশন অফ দি অ্যাক্ট। তার মানে দোষ বা ক্রাইম করার পর। আর প্রিভেন্টিভ ডিটেনশনে তা কাউকে ক্রাইম করার থেকে আটকানো হচ্ছে, তাহলে বিফোর কমিশনিং অফ দি অ্যাক্ট। তার মানে ক্রাইম করা থেকে আটকানো। অনেক সময় দেখবেন যখন কোনো হাই প্রোফাইল লোকের কারোর ভিজিট হয় বা কোনো সিচুয়েশন, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি হয়ে যায়, তখন কি করা হয়, যারা অলরেডি পুরনো হিস্ট্রি শিটার থাকে বা মানে যাদের নামে ক্রাইম কেসেস অলরেডি রয়েছে তাদেরকে কী করা হয়, পুলিশ ডিটেন করে রাখে। দিস ইজ ওয়ান কাইন্ড অফ প্রিভেন্টিভ ডিটেনশন, যেখানে কি করা হয়, ওদেরকে ক্রাইম করার আগেই ওরা যাতে ফার্দার কোনো ক্রাইম না করতে পারে সেই জন্য প্রিভেন্টিভ ডিটেনশন করা হয়। তাহলে আমাদের 22 এর মধ্যে আমরা দু রকমের ডিটেনশনের কনসেপ্ট পাচ্ছি, প্রিভেন্টিভ অ্যান্ড পিউনিটিভ। পিউনিটিভ দোষ করার পরে, মানে আফটার কমিশনিং অফ দি অ্যাক্ট। প্রিভেন্টিভ প্রিভেন্ট করার জন্য, ওই জন্য বিফোর দি অ্যাক্ট। নেক্সট, প্রিভেন্টিভ ডিটেনশনে যদি কাউকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় তাহলে তার কি কি সেফগার্ডস থাকবে সেটা আর্টিকেল 22 এর ক্লজ 4-এ বলা আছে। 22 ক্লজ 4 কি বলছে? কাউকে যদি অ্যারেস্ট করা হয় অন গ্রাউন্ডস অফ প্রিভেন্টিভ ডিটেনশন, তাহলে কি হবে, তাকে 3 মাসের বেশি রাখা যাবে না। তাহলে ম্যাক্সিমাম প্রিভেন্টিভ ডিটেনশনের টেনিওর কত? ডিটেনশন ম্যাক্সিমাম কত হতে পারে? 3 মান্থস
তবে 3 মান্থসটাও ক্যান বি এক্সটেন্ডেড কিভাবে? অন অ্যাডভাইস অফ অর অ্যাডভাইস বা রেকমেন্ডেশন বলুন অফ অ্যাডভাইজারি বোর্ড। অ্যাডভাইজারি বোর্ড। আর এই অ্যাডভাইজারি বোর্ডের মেম্বার কারা হন? যারাই মেম্বার হবেন দে শুড বি কোয়ালিফাইড অ্যাজ হাইকোর্ট জাজ, মানে তাদের অ্যাটলিস্ট কোয়ালিফিকেশন থাকবে টু বি অফ এ হাইকোর্ট জাজ। যদি এই অ্যাডভাইজারি বোর্ড কোনো ব্যক্তিকে সাজেস্ট করে যে হ্যাঁ একে 3 মাসের বেশি আটকে রাখা যাবে, তখনই প্রিভেন্টিভ ডিটেনশনে তাকে মোর দেন 3 মান্থস রাখা যাবে। একটা ফ্যাক্ট মনে রাখবেন, আফটার দি 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটাকে রিডিউস করে 2 মান্থ করার কথা বলা হয়েছে, বাট এখনও এটা ইমপ্লিমেন্ট হয়নি, নট ইমপ্লিমেন্টেড। তাহলে এখনও প্রেজেন্টলি টাইম কত আছে? 3 মান্থসই আছে। 2 মান্থের প্রভিশন ইমপ্লিমেন্ট হয়নি এখনো। আর এই প্রিভেন্টিভ ডিটেনশনের রিগার্ডিং যত ল আছে সবটাই কে বানাবে? পার্লামেন্ট বানাবে। স্টেট লেজিসলেচারকেও ডেলিগেট করা আছে, পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার বোধ বানাতে পারবে, ডেলিগেট করা আছে পাওয়ার। বাট এই যে 3 মাসের এক্সটেনশন, এই 3 মাসের যে এক্সটেনশন, এইটা একমাত্র পার্লামেন্টই চেঞ্জ করতে পারে, স্টেট লেজিসলেচার করতে পারবে না। আর্টিকেল 22 এর 5 ক্লজ 5 কি বলছে? প্রিভেন্টিভ ডিটেনশনে যদি কাউকে ধরা হয় তাহলে তাকে তার গ্রাউন্ডস সঙ্গে সঙ্গে বলে দিতে হবে, তার গ্রাউন্ডসের ব্যাপারে তাকে সঙ্গে সঙ্গে ইনফর্ম করে দিতে হবে। হ্যাঁ, একমাত্র এটা বাইপাস করা যাবে বা এটার এক্সেপশন কখনো কোথায় আছে? আর্টিকেল ক্লজ 6 আছে। ক্লজ 6 কি বলছে? যে 5 এর ক্লজটাকে কোনো অথরিটি নাও করতে পারে ইন দ্য ইন্টারেস্ট অফ পাবলিক। তাহলে পাবলিক ইন্টারেস্ট ইজ দি এক্সেপশন। Public interest is the exception for grounds to be informed of preventive detention. 7 এই প্রিভেন্টিভ ডিটেনশনের প্রসিজার্সগুলো বলা আছে। অ্যাডভাইজারি বোর্ডের কম্পোজিশন কেমন হবে, কতদিন রাখা যাবে, কি প্রসেসে রাখা হবে, দ্যাট ইজ ডিফাইন্ড অন ক্লজ 7। প্রিভেন্টিভ ডিটেনশনের রিগার্ডিং দুটো কেস আপনারা মনে রাখবেন। ফার্স্ট ইজ ডিকে বাসু কেস। এখানে 11 পয়েন্ট গাইডলাইন অফ অ্যারেস্ট দেওয়া হয়েছিল। আর নেক্সট যোগিন্দর কুমার কেস। এখানে রিজনেবল গ্রাউন্ডস অফ অ্যারেস্টের কথা বলা হয়েছিল। আচ্ছা বন্ধুরা, আমরা সবাই জানি যে যখন ন্যাশনাল এমার্জেন্সি হয় তখন অনেক ফান্ডামেন্টাল রাইট সাসপেন্ডেড থাকে। তার মধ্যে যেমন আর্টিকেল 19 অ্যান্ড আর্টিকেল 21 আমি বলেছি কখনোই এরা সাসপেন্ড হয় না। আর্টিকেল 20 অ্যান্ড 22 এর উপরে কি এফেক্ট পড়ে? আর্টিকেল 20 অ্যান্ড 22 এফেক্ট অফ ন্যাশনাল এমার্জেন্সি। 20 কে রেস্ট্রিক্ট করা যায় না, 22 কে করা যাবে। এই ডিফারেন্সটুকুই মনে রাখবে।
তাহলে 20 আর 22কে একবার সামারাইজ করে নিই। দুটোই প্রোটেকশন আগেনস্ট কনভিকশন অ্যান্ড অ্যারেস্ট। 20 ফর কনভিকশন, 22 অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন। তিনটে মেন কনসেপ্ট আছে। নো এক্স পোস্ট ফ্যাক্টো ল, তার মানে পাস্ট অ্যাক্টের জন্য পানিশমেন্ট হবে না, শুধুমাত্র প্রেজেন্ট ক্রাইমের জন্যই হবে। আর যখন লটা যদি পানিশেবল হয় তখনই হবে। যেমন এটার আপনার একটা এক্সাম্পল মনে করতে পারেন, নির্ভয়া কেস। নির্ভয়া কেসে কি ছিল, একজন মাইনার ছিল, যার জন্য তাকে কি করা হয়, মাইনার হিসেবেই ট্রিট করে পানিশমেন্ট দেওয়া হয়। কিন্তু যখন এই ট্রায়াল চলে, ওই ট্রায়াল চলাকালীনই কিন্তু আবার একটা ল পাস হয়ে গেছিল যে হিনিয়াস ক্রাইমের ক্ষেত্রে এই মাইনারদেরকে অ্যাডাল্টের মতোই ট্রিট করাবে। তা সত্ত্বেও ওই ছেলেটিকে মাইনার হিসেবে ট্রিট করতে হয় কেন? তার কারণ ওই সময় ল কিন্তু তাকে মাইনার হিসেবে ট্রিট করছে। তার মানে এখানে আপনারা পোস্ট ফ্যাক্টো লয়ের কনসেপ্টটা দেখতে পাচ্ছেন। নেক্সট, ডাবল জেপার্ডি। ওয়ান্স পানিশ, মানে ওয়ান ক্রাইম ওয়ান পানিশমেন্ট। একবার ক্রাইম করলে একবারই পানিশ হবে, টুয়াইস পানিশমেন্ট হবে না। নো সেলফ ইনক্রিমিনেশন, তার মানে অ্যাকিউজ কি করতে পারে, রাইট টু সাইলেন্স, সাইলেন্ট থাকতে পারে বা নিজের এগেনস্টে নিজে উইটনেস হবে না। আর ভেরি ইম্পর্টেন্ট, আর্টিকেল 20 ইজ নেভার সাসপেন্ডেড ডিউরিং এমার্জেন্সি। এখান থেকে কোশ্চেন ধরে নিন আসবেই, নেভার সাসপেন্ডেড ডিউরিং ন্যাশনাল এমার্জেন্সি। আর্টিকেল 22 অর্ডিনারি ল, তাহলে কী হবে, আমাকে গ্রাউন্ড অফ অ্যারেস্ট বলতে হবে। লিগাল প্র্যাকটিশনার আমি নিতে পারি। 24 আওয়ার রুল আছে, তার মানে ম্যাজিস্ট্রেটের কাছে আমাকে 24 আওয়ারের মধ্যে পেশ করতে হবে, এক্সক্লুডিং ট্র্যাভেল, ট্র্যাভেলটা বাদ থাকবে। প্রিভেন্টিভ ডিটেনশন কি, এর এক্সেপশন। 24 আওয়ার রুল ইনিশিয়ালি থাকে, তার 24 আওয়ার রুল ইনিশিয়ালি থাকলেও ম্যাজিস্ট্রেটের কাছে যাকে রিপ্রেজেন্ট করতে হলে তাকে এক্সটেন্ড করা যেতে পারে। অ্যাডভাইজারি বোর্ডের অ্যাডভাইসে মোর দ্যান 3 মান্থস এক্সটেন্ড করা যেতে পারে, তাকে গ্রাউন্ডস অফ অ্যারেস্ট জানাতে হবে। হ্যাঁ, একটাই এক্সেপশন আছে, পাবলিক অর্ডার। পাবলিক অর্ডার যদি ভায়োলেট করে বা পাবলিক ইন্টারেস্টে যদি না থাকে, তখন তাকে গ্রাউন্ডস অফ অ্যারেস্ট নাও জানাতে পারে গভর্নমেন্ট। আর ইট ক্যান বি রেস্ট্রিক্টেড আন্ডার ন্যাশনাল এমার্জেন্সি। আজকে আমাদের আর্টিকেল 20 এবং 22 এর লেকচারটাকে এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংকস।